উনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন, যেটা কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, যেটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। ওনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য? উনি তো বলেছেন ওনার মামার বাড়ি নাকি বাংলাদেশে ছিল, ওনারা তো চলেই গিয়েছেন সেখান থেকে। উনি তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারেন না। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী বৈধ, কোন প্রধানমন্ত্রী বৈধ না, এটা বলার এখতিয়ার কোনো মুখ্যমন্ত্রীর নেই। আমরা স্পষ্টত বলতে চাই, আমরা যেমন অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, করতে চাই না, আমাদের সেই ইচ্ছাও নেই। আমরা চাই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারেও কেউ নাক না গলাক। আপনি প্রতিনিয়ত আমার সীমান্তে হত্যা করবেন, হত্যা করে একটা ফ্ল্যাগ মিটিং হবে, কোনো দায়ের ভিতর আসবেন না। আমার এটা কষ্ট হয়। আমি আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি একটা সরকার গঠন করে দেই আমার রাষ্ট্রের ভূখণ্ডের নিরাপত্তার জন্য, মর্যাদার জন্য। আমার রাষ্ট্র অ্যাক্ট করবে না, রিঅ্যাক্ট করবে না, আন্তর্জাতিকভাবে এটা চেষ্টা করবে না অ্যাড্রেস করার। এটি আমার খারাপ লাগে। ডক্টর জাহিদ যে কথা বলেছেন, আমি মনে করি না উনি এই কথা বলার ঠিক হচ্ছে। ওনার অভ্যন্তরীণ বিষয়ে আমার দেশে পুশিং করবে, রেজাল্টটা কি? আমাকে আন্ডারমাইন করা হচ্ছে, আমাকে দুর্বল করা হচ্ছে, আমাকে তারা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ভিয়েনা কনভেনশনের অনুসারে সেটিও তারা মানছে না। বাংলাদেশ ভারত 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এখন এক নতুন সংকটের মুখোমুখি। গত মে মাস থেকে শুরু করে সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের ধারাবাহিক চেষ্টা চালাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু কেন হঠাৎ এই পুশিনের হিড়িক? বিশ্লেষকরা বলছেন এটি কেবল সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নয়। 2024 সালের অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন, আর তার চেয়েও বড়, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির এক জটিল বহিঃপ্রকাশ এই পুশিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, ইতোমধ্যেই 4800 জনকে ওপারে পাঠানো হয়েছে। অন্যদিকে ঢাকার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক আইন ও পরিচয় যাচাইয়ের স্বীকৃত আইনি কাঠামো লঙ্ঘন করে এমন জোরপূর্বক পুশিন কোনোভাবেই গ্রহণ করা হবে না। যদিও বাংলাদেশের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান আজই গণমাধ্যমে বলেছেন, এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ এবং এর ফলে দুই দেশের সম্পর্কে বড় ধরনের কোনো উত্তেজনা হবে না বলে সরকার বিশ্বাস করে। কিন্তু ভারতের এই কৌশলের আসল উদ্দেশ্য কি? দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আর এই মানবিক ও কূটনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশের কৌশলী বা কি হওয়া উচিত? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার সর্বডান থেকে পরিচয় পর্ব শুরু করে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, সমাজবিজ্ঞানী ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরো আছেন ব্যারিস্টার ওমর ফারুক, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। ধন্যবাদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। পুশিনের ঘটনাকে কেউ দেখছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ হিসেবে, আবার কেউ বলছে যে এটি পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা। কিন্তু ভারতের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই ধন্যবাদ দিতে চাই নিউজ 24 একটা সময় উপযোগী একটা বিষয় নিয়ে আলোচনার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি দেখেন, পশ্চিমবঙ্গে যে রাজ্যসভা ইলেকশন হয়েছে, এটা কিন্তু ভারতের একটা অভ্যন্তরীণ একটা ইলেকশন। এই ইলেকশন যে প্রসেসটা আছে, এটা ভারতের একটা কন্টিনিউ প্রসেস। এটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে ওখানকার নির্বাচনী এজেন্ডার রিফ্লেকশন হবে, আমরা এটা বিশ্বাস করি না। এখন রাজ্যগুলো যখন নির্বাচন হয়, রাজ্যে তাদের নির্বাচনী কিছু স্ট্র্যাটেজি থাকে এবং নির্বাচনে কিছু এজেন্ডা থাকে, যেগুলো ওরা ফলাও করে যে তারা যদি নির্বাচিত হয় সেই জিনিসগুলো করবে। আপনি দেখেন, রাজ্য সরকারের যারা ক্ষমতাসীন হয়েছেন এখন, তারা কিন্তু কেন্দ্রে দীর্ঘ সময় শাসন করছেন, ভারত শাসন করছেন। আমার কাছে মনে হয় যে যে কোনো বৈদেশিক নীতি পরিবর্তনের ক্ষেত্রে এটা কেন্দ্রীয় সরকারই সাধারণত বৈদেশিক নীতিগুলো দেখে, এবং রাজ্য সরকারের যদি আলাদা কোনো এজেন্ডা থাকে, সেটা ম্যাক্সিমাম হচ্ছে কিছু সার্টেন টাইমের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেটা হতে পারে। এবং সেই হিসাবে আমরা দেখছি যে বিশেষত বাংলাদেশের সাথে যে আপনি বিশাল এলাকা জুড়ে যেখানে বর্ডার রয়েছে,
পশ্চিমবঙ্গের সাথে, এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাথে একই ভাষাভাষী, কৃষ্টি, এবং আপনি যদি দেখেন 47-এর আগে দুপাশ থেকেই মাইগ্রেশন হয়েছে, ওপাশ থেকেও এসেছে, এপাশ থেকেও গিয়েছে। তো সেই হিসাবে ঐতিহ্যগতভাবে বাংলা ভাষাভাষী, কৃষ্টি, কালচার সব কিছু মিলে একই রকম হওয়াতে পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের যেমন সবসময় একটা শোনার আগ্রহ থাকে, বাট বাংলাদেশের মানুষ কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, করতে চায় না এবং করবেও না। সবসময় বাংলাদেশের মানুষ নিজস্ব অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সবসময় সে সম্মান দিয়ে থাকে, এবং রাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু যথার্থভাবে বলা হয়েছে ভারতের যে রাজ্যে নির্বাচন হচ্ছে এগুলো ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ইলেকশনের পরবর্তী সময়ে আমরা যে ঘটনাগুলো দেখেছি, বিশেষত পশ্চিমবঙ্গে যে ভায়োলেন্সগুলো হয়েছে, এই ব্যাপারেও কিন্তু বাংলাদেশ, আপনি দেখেন আজকে যদি বাংলাদেশের অভ্যন্তরে কোনো মাইনরিটি কোনোভাবে নির্বাচনের পর নির্যাতনের শিকার হয় বা কোনোভাবে সাপ্রেসড অপ্রেসডের শিকার হয়, এই ভয়েসটা কিন্তু বাংলাদেশ থেকে এই ভয়েসটা ওঠে, প্রতিরোধটা ওঠে। এটা বাইরের কেউ এসে থামিয়ে দিতে হয় না। কিন্তু আমরা পাশাপাশি আপনি যা দেখেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি ঘটনা দেখেছি, আমরা কিন্তু এটার রিফ্লেকশন কোথাও বাংলাদেশে দেখিনি। কারণ বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, হাজারো বছর হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। এবং বিশেষত আপনি দেখেন বাংলাদেশের যে ইভেন ইসলামিক দলগুলো আছে, এরা কিন্তু কখনোই কোনো উস্কানিমূলক বক্তব্য দেয়নি এবং এক্ষেত্রে বরাবরই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স। ভারত কি উস্কানি দেওয়ার চেষ্টা করছে? আমি মনে করছি তাই, কারণ এতদিন তো এই ঘটনা ঘটেনি। যে সরকার এখন কেন্দ্রীয় সরকারে আছে, ওরা কিন্তু দীর্ঘ সময় ভারত শাসন করছে এবং সেই সময় ঘটেনি, হঠাৎ করে কেন এই ঘটনা ঘটছে। এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে রাজ্যে যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার কথা এবং ল্যাঙ্গুয়েজ শুনে উনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন, যেটা কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, যেটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। ওনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য? উনি তো বলেছেন ওনার মামার বাড়ি নাকি বাংলাদেশে ছিল, ওনারা তো চলেই গিয়েছেন সেখান থেকে। উনি তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারেন না। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী বৈধ, কোন প্রধানমন্ত্রী বৈধ না, এটা বলার এখতিয়ার কোনো মুখ্যমন্ত্রীর নেই। আমরা স্পষ্টত বলতে চাই, আমরা যেমন অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, করতে চাই না, আমাদের সেই ইচ্ছাও নেই। আমরা চাই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারেও কেউ নাক না গলাক, অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেউ কথা না বলুক। হস্তক্ষেপের কথা বলছিলেন একই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আবার দাবি করছে যে ইতিমধ্যেই 4800 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, যদিও বিজেপি মহাপরিচালক বলছে এই তথ্য সঠিক নয়। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার মধ্য দিয়ে কোনো বিশেষ বার্তা দিতে চাইছে কি? আসলে আপনি দেখেন যে প্রত্যেকটা রাজনীতিবিদ, বিশেষত যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে উত্থান হয়, তাদের কিন্তু ভীষণ মিশন থাকে। ধর্মকে ব্যবহার করে, বর্ণকে ব্যবহার করে, জাতিসত্তাকে ব্যবহার করে কেউ রাজনীতিতে কিন্তু উত্থান ঘটেছে। এবং সাউথ এশিয়াতে এটা আমরা দেখেছি, বিশেষত ইন্ডিয়াতে আপনি দেখেন ধর্মকে পুঁজি করে, ধর্মকে ব্যবহার করে যে উত্থান, যে ধর্মীয়বাদ, এবং এটা আমার কাছে মনে হয় এটারই একটা অংশ বিশেষ, যেটা দিয়ে উনি বোঝাতে চাচ্ছেন যে নির্বাচনের আগে যেমন আমি বলেছিলাম আমি এটা করব এবং করছি, বাট ইন প্র্যাকটিক্যাল আপনি যদি বিজেপির সোর্স থেকে নেন, এ পর্যন্ত 10 জনকে পুষিনের চেষ্টা হয়েছে এবং বিজেপি অত্যন্ত সাহসিকতা এবং দূরদর্শিতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বর্ডারে যারা আছেন সাধারণ মানুষকে নিয়ে সেটাকে প্রতিহত করেছেন কোনো রকমের কনফ্লিক্ট ছাড়া। আমরা আবারও বলতে চাই, আমার কাছে মনে হয় বাংলাদেশের বৈদেশিক নীতি এবং বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, এবং এখানে যারা সংখ্যালঘু সহ ভিন্ন মত, ভিন্ন পথে আছেন, এখানে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে আছি এবং আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে চাই। তবে একটা জিনিস ভুলে গেলে হবে না, অভ্যন্তরীণ বিষয়েই থাকে এবং সেটা ওই ভৌগোলিক সীমারেখার মধ্যে ততক্ষণই থাকে যদি ধর্মীয় ইস্যুগুলোকে স্পর্শকাতর কোনো বিষয়ে কোনো বিস্ফোরক মন্তব্য না হয়। এবং আমরা চাই প্রতিবেশী রাষ্ট্র সব সময় সেটা প্রতি শ্রদ্ধাশীল হবে, বিশেষত ধর্ম নিয়ে এমন কোনো কিছু বলবে না, কারণ ধর্মের কিন্তু কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না। আপনি দেখেন পৃথিবীর যে জায়গায় একটা জাতিসত্তাকে,
একটা ধর্মীয় সত্তাকে যখন কেউ ধ্বংস করতে চেয়েছে সেটা কিন্তু সম্ভব হয়নি। আপনি প্যালেস্টাইনের ঘটনা দেখেন, এখানে কিন্তু শুধু প্যালেস্টাইন না, এখানে যখন একটা জাতিসত্তাকে নির্মূল করতে চেয়েছে সারা বিশ্বে কিন্তু সেটা ভয়েসলেস হয়েছে। কাজে আমরা এটা চাই না যেখানে সংখ্যালঘু, বিশেষত সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের স্বার্থ নিশ্চিত করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠ ধর্ম, সংখ্যাগরিষ্ঠ বর্ণ, সংখ্যাগরিষ্ঠ জাতির। আপনি দেখেন ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে দেখেন এই এক্সাম্পল থেকে কিন্তু সাউথ এশিয়ার অনেক কিছু শেখার আছে। কিভাবে সেটা শেখার আছে? আপনি ইউরোপিয়ান ইউনিয়নে দেখেন বৃহৎ রাষ্ট্রগুলো ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে কিন্তু সম্মান দেখিয়ে এবং নিজেরা নিজেদের বলয় দিয়ে সহযোগিতা করছে। কিভাবে প্রতিবেশী ক্ষুদ্র রাষ্ট্রগুলো উন্নয়নের দিকে এগিয়ে যাবে, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সেভাবে সহযোগিতা করছে। এবং কোনো অবস্থাতেই ইউরোপিয়ান ইউনিয়ন আমরা দেখেছি, এটা আমাদের জন্য প্রত্যেকটা ইন্টারন্যাশনাল অ্যালায়েন্সের কিছু কিন্তু স্ট্রেংথ আছে। আপনি দেখেন আসিয়ান যে রাষ্ট্রগুলো আছে একজন একজনকে কিন্তু সহযোগিতা করার চেষ্টা করছে। আমাদের সবচাইতে বড় দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় কি দেখেন, সাউথ এশিয়াতে এখনও রিজিওনাল কোঅপারেশন কোনো স্ট্রং আমরা দেখতে পাই না। আমরা সার্ক যদিও প্রতিষ্ঠা হয়েছে দীর্ঘ সময় আগে, সেটা রয়ে গেছে অন পেপার। এইটাকে যদি ইন প্র্যাকটিক্যাল আমরা নিয়ে না আসি, ইন প্র্যাকটিক্যাল আপনি দেখেন বৃহৎ রাষ্ট্রগুলোর একটা নেচার হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে ডমিনেট করতে চায়। সেটা কখন চায়, কারা চায়? যারা সে আদি যুগে রয়ে গেছে, আনসিভিলাইজড ওয়ার্ল্ডে রয়ে গেছে। আজকে 21st সেঞ্চুরিতে এসেও যদি আমাদের এই চিন্তাটা আসে আমরা বড়রা ছোটদের ডমিনেট করতে চাই, তাহলে আসলে আমরা কতটুকু সিভিলাইজ হলাম? কিন্তু ভারতের হেজিমনি আমরা দেখেছি 24শে গণঅভ্যুত্থানের আগে আমরা দেখেছি। কিন্তু তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান যেমনটি দাবি করছে পুশিন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, তিনি আরো বলেছেন, আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সঙ্গে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে, কিন্তু বাংলাদেশে তো প্রভাব পড়ছে, বাংলাদেশে তো এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। নিঃসন্দেহে পড়ছে। বিশেষ করে আপনি দেখেন, আমি একটা সীমান্তবর্তী জেলা থেকে আমার জন্ম, ওখান থেকে আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং আমরা দেখছি যে আসলে এগুলো বিশেষত সীমান্তবর্তী এলাকায় কি প্রভাব ফেলছে, ওদের ডেইলি লাইফে কিন্তু এটার একটা ইম্প্যাক্ট হচ্ছে। ওরা কিন্তু নিরাপত্তাহীনতায় আছে। আমার কথা হচ্ছে যে এটাকে আমার মনে হয় খুব দ্রুতই আমলে নিয়ে দুদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সেটা আলোচনা প্রয়োজন। কেন এটা শুরু হয়েছে? আমরা কিন্তু মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সম্পর্ক যেটা হয়েছে, রোহিঙ্গা পুষিন করেছে, বাংলাদেশের সাথে কিন্তু ভারতের সে সম্পর্ক নেই। ঐতিহ্যগতভাবে ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক রয়েছে, আছে, এবং ভবিষ্যতে সে সুসম্পর্ক থাকবে, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা কখনোই প্রতিবেশীদের রাষ্ট্রের সাথে কোনোভাবেই আমরা সম্পর্কের অবনতি হোক সেটা আমরা চাই না। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার ওমর ফারুক। ভিয়েনা কনভেনশন অফ কনসুলার রিলেশনস 1963 ভারত ও বাংলাদেশ উভয় দেশই স্বাক্ষর করেছে এবং এর 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিদেশি নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায় আটক হলে তাকে জোর করে ফেরত পাঠানো বা সীমান্তে ঠেলে দেয়া এই আন্তর্জাতিক সনদের পরিপন্থী। ভারত এই পুশিনের মধ্য দিয়ে আমরা দেখছি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, মানবাধিকার লঙ্ঘন করছে। বাংলাদেশের কি করণীয়? দেখেন, এই প্রশ্নের সময় আমার মাথার ভিতর ফেলানি নামক একটি বালিকার কথা আমার মনে আছে, যে কাঁটাতারের উপর 2-3 দিন সে পড়েছিল, ঝুলিয়ে রাখা হয়েছিল, সারা পৃথিবীর বিবেককে নাড়িয়েছিল, কিন্তু ভারতের বিবেক নাড়ায়নি। এটা বিবেকহীন। তার যদি কখনো নিশানা ঠিক করার প্রয়োজন হয়, আমার সীমান্তে এসে গুলি করে হত্যা করে। অনেক পণ্ডিতরা বলে যে চীনের সীমান্তে সে বেড়াল, পাকিস্তানের সীমান্তেও সে এরকমই, আর বাংলাদেশে এসে সে বাঘ হয়ে যায় আর আমরা বেড়াল হয়ে যাই। আমার দুঃখ লাগে যে 54 ইয়ার্সে 18 কোটির দেশ, আমরা ভালোই তো, কিন্তু আমাদের এই সক্ষমতা আমরা অর্জন করতে পারিনি। আমরা সচরাচর দেখি না সক্ষমতা, মাঝে মাঝে দেখি বিডিআর বা আগে যে ছিল বাংলাদেশ রাইফেলস, ওদের কিছু কিছু সক্ষমতা দেখেছি। বর্তমানেও আমি যে সচিত্র সংবাদগুলো পাই আমার বিজেপির, আমার কাছে ভালো লাগে, আমি গর্বিত হই যে না, তারা চোখে চোখ রেখে কথা বলেছে। আমি একটা স্বাধীন রাষ্ট্র, আপনি যে কনভেনশনের কথা বলছেন আমি সিগনেটারি,
আপনি প্রতিনিয়ত আমার সীমান্তে হত্যা করবেন, হত্যা করে একটা ফ্ল্যাগ মিটিং হবে, কোনো দায়ের ভিতর আসবেন না। আমার এটা কষ্ট হয়। আমি আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি একটা সরকার গঠন করে দেই আমার রাষ্ট্রের ভূখণ্ডের নিরাপত্তার জন্য, মর্যাদার জন্য। আমার রাষ্ট্র অ্যাক্ট করবে না, রিঅ্যাক্ট করবে না, আন্তর্জাতিকভাবে এটা চেষ্টা করবে না অ্যাড্রেস করার। এটি আমার খারাপ লাগে। ডক্টর জাহিদ যে কথা বলেছেন, আমি মনে করি না উনি এই কথা বলার ঠিক হচ্ছে। ওনার অভ্যন্তরীণ বিষয়ে আমার দেশে পুশিং করবে, রেজাল্টটা কি? আমাকে আন্ডারমাইন করা হচ্ছে, আমাকে দুর্বল করা হচ্ছে, আমাকে তারা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ভিয়েনা কনভেনশনের অনুসারে সেটিও তারা মানছে না। তো সুতরাং আমি মনে করি মর্যাদার জায়গায় এটি হবে যদি এই পুশিংয়ের যদি ব্যাপকতা বাড়ে। 4800 বিশাল, যদি এটার অর্ধেক হয় তাহলেও অনেক ব্যাপক। আমি মনে করি এটিকে রাষ্ট্রীয়ভাবে অ্যাড্রেস করা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সেন্ট্রাল সরকার দিল্লিতে চিঠি লেখা উচিত, তাদের এখানে যে আছেন হাই কমিশনার তাকে তলব করা উচিত। এটি এভাবে ছেড়ে দেওয়া যাবে না দুটো কারণে। আমি তো যে একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি আমরা মনে করি, আমি অনেক শোতে আপনার এখানেই বলেছি যে আমাদের এই সংসদ বিজয়ীদের সংসদ, একমতের সংসদ। যদিও মাঝে মাঝে আমরা হয়তো উত্তপ্ত হয়ে কথা বলি, কিন্তু এই যারা যারা আছে তাদেরকে তো একসাথে আমরা 30-40 বছর হাঁটতে দেখেছি, চলতে দেখেছি। সেই সংসদেও যদি এটি নিয়ে কথা না বলে, আমার সার্বভৌমত্ব কোথায় একজন নাগরিক হিসেবে? আমি পাশাপাশি এটিও মনে করি আজকে যেই পরিবারগুলোকে জোর করে ইন্ডিয়ান নাগরিক, হয়তো মুসলমান হওয়ার কারণে নাকি তাদেরকে ভোট না দেওয়ার কারণে, শুভেন্দুরে ভোট না দেওয়ার কারণে তাকে জোর করে আমার দেশে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তারা আজকে 3-4 রাত্র তারা পানির মধ্যে আছে। তাদের মানবাধিকার কোথায়? ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কোথায়? এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী এবং সীমান্তে বসবাসকারী মানুষজন কিন্তু অতন্ত্র প্রহরীর মতো সীমানা পাহারা দিচ্ছে, কিন্তু আমাদের কূটনৈতিক তৎপরতায় কি আমরা পিছিয়ে আছি? কিচ্ছু নাই। আমি স্যালিউট জানাই তাদেরকে, আমি স্যালিউট জানাই। আমার পিলার বসাতে গেছে, কাঁটাতার বেড়া দিতে গেছে, আমার জনগণ এটা প্রতিহত করছে এবং ভালোভাবে, ওয়ান্ডারফুল হয়েতে। এবং তার জেস্চার আমি দেখেছি যে একদমই আমার স্বাধীন দেশের নাগরিকের মতো। যেটি আপনি বলছেন কূটনীতিক তৎপরতা নেই, বরঞ্চ ডক্টর জাহিদ এটাকে একদম উড়িয়ে দিয়েছেন যে অভ্যন্তরীণ ব্যাপার। শুভেন্দু তো আজে বাজে কথা বলেছেন, আমার সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন, সে আমার এখানে দখলের বিষয় নিয়ে কথা বলেছেন, আমার সরকার কিভাবে আসবে তাকে নিয়ে কথা বলেছেন। আমরা একটা বড় বিপ্লবের মাধ্যমে যেই একটা আমরা অর্জন করেছি যে আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই, আমাদের এখানে ফ্যাসিজম থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, সে আমাদের এইটার উপর অনেক সময় বিদ্রুপ করেছে, কথা বলেছে। এবং পতিত যে ফ্যাসিজম আমরা বলেছি, যে দানব, যে বাজে হায়না, যে বাংলাদেশে যে অলিগার্ক, এদের পক্ষ নিয়ে সে কথা বলেছে। এখন সে জেতার পরে যদি এই ঘটনা যদি বৃদ্ধি পায়, তাহলে দিল্লিকে অবশ্যই তলব করা উচিত। সবচেয়ে বড় মজার বিষয় কি আমি আপনাকে বলি, ভারত কখনো কিন্তু আমার এই দেশকে স্বাধীন সার্বভৌম হিসেবে মর্যাদা দেয়নি। জিয়াউর রহমান সাহেব সার্ক গঠন করেছেন, ওয়ান্ডারফুল। তখন ওনার জীবদ্দশায় উনি চেষ্টা করেছেন যে ভারতের আধিপত্যকে খর্ব করতে হলে আমরা 7টা দেশ, সাউথ এশিয়ান যে সার্ক, এটার কনসেপ্ট নিয়ে উনি এগিয়েছেন, অনেক দূর গিয়েছেন। ওখানে সচিবালয় হয়েছে, সেক্রেটারি নিয়োগ হয়েছে, কিন্তু অনলি ভারত এটাকে ইনঅ্যাক্টিভ করেছে, এটাকে ফাংশনিং করতে দেয়নি এবং আলটিরিয়ার মোটিভে দেয়নি। এবং দেখেন, তারা তাদের শুধু বাণিজ্যের জন্য, তাদের পণ্য বিক্রির জন্য তাদের লোক আমার এখানে কাজ করবে, এটির জন্য তারা যা যা করা দরকার তারা সব করে যাচ্ছে। মাঝখানে একটা যখন বাধা এসছে যে তাদের মোড়লগিরি আর আগের মতো নেই, ওরকম একটা জায়গা যখন এসছে, তখনই তারা এই আনরেস্ট সিচুয়েশন তৈরি করছে। বাংলাদেশকে আনরেস্ট করলে তাদের অনেক লাভ। বাংলাদেশকে আনরেস্ট করে যদি ওইদিকে আমাদেরকে মনোযোগী রাখে, তারা গার্মেন্টস বলেন, টেক্সটাইল বলেন, তারা অন্যান্য ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে তারা সুবিধা নেবে। এই বাণিজ্যিকরণ সুবিধা বা এই খবরদারির সুবিধার জন্য তারা এই কাজগুলো করতেছে। আপনি পাশাপাশি মনে রাখবেন, দেখেন নেপালের মতো জায়গায় তারা কিন্তু ফেল করছে, বিকজ মানুষ ইমানি দায়িত্ব নিয়ে আমাদের ওই দেশের সরকারগুলো তাদের কাজ করছে। মালদ্বীপ এবং ভারতের প্রতিটি প্রতিবেশীর সাথে কিন্তু বৈরিতার সম্পর্ক। মালদ্বীপ ছোট্ট একটা দেশ, তারাও কিন্তু দেখিয়ে দিয়েছে নো সরি, আমরা সার্বভৌম, আমরা স্বাধীন। তো সুতরাং আমি বাংলাদেশের যে কথা আপনি বলেছেন কূটনীতিক তৎপরতা তো নাই, বরঞ্চ কূটনীতিক তৎপরতায় এমন বাক্য, এমন ন্যারেটিভ ছেড়ে দেওয়া হয়েছে যে তাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে যে তাদের অভ্যন্তরীণ ব্যাপারে আমার এখানে পুশিং করে আমাকে আন্ডারমাইন করা হচ্ছে, ওদের দেশের নাগরিক
নাগরিককে আমার এই দেশে ধন্যবাদ জানাচ্ছি পাঠানো হচ্ছে, ব্যারিস্টার এগুলো ওমর আমি ফারুক। মনে করি যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমার মর্যাদার জায়গাটা থাকবে না, এমনি মর্যাদার জায়গা নড়বড়ে। তো সুতরাং আমি মনে করি এগুলো ভালোভাবে মর্যাদার সহিত এগুলো হ্যান্ডেল করা উচিত। এবং এটা আমি একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশের 18 কোটি লোক কিন্তু আমার এইসব প্রশ্নে, সীমান্তের প্রশ্নে, ভারত প্রশ্নে কিন্তু এক। তো সুতরাং এই এক মানুষগুলোকে এক রাখার জন্য সরকারের যে এক করা উচিত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এক করা উচিত, সে এক তো করতেইছে না, বরঞ্চ এটাকে মনে হয় যেন ভয় পাচ্ছেন তারা। এই অধ্যাপক ধরনের ডক্টর মোহাম্মদ তৌফিকুল ভয়কে কাটিয়ে দিয়ে আমার মনে হয় অ্যাক্ট করা উচিত এবং তাদের দিল্লিকে বলা উচিত এবং তাদের এই হাই কমিশনারকে ডেকে এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেওয়া উচিত। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, এই যে বলছিল যেমনটি ব্যারিস্টার ওমর ফারুক যে বাংলাদেশের এক ধরনের সফট অবস্থান, সেটি কি বর্তমান পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে? আমার কাছে সেটা মনে হয় না। সফট অবস্থান আসলে হচ্ছে বাংলাদেশ হয়তো এটাকে পর্যবেক্ষণ করছে। একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো প্রতিবেশীকে অসুস্থ রেখে অন্য প্রতিবেশী কিন্তু ভালো থাকতে পারে না, এবং এটা আমাদের এই লেসনটা পাওয়া উচিত। দেখেন আপনি, ব্রিটিশরা 200 বছর শাসন করেছে শুধুমাত্র ডিভাইড অ্যান্ড রোল পলিসি অ্যাপ্লাই করে। এটা থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে ব্যর্থ হয়েছি। আমরা কিন্তু এখনো সেই ডিভাইড অ্যান্ড রোলের পলিসিতে কিন্তু রাজনীতি সেই বলয়ে কাজ করছে, ধর্মকে ব্যবহার করে, যেটা ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে। আমরা সেটা বলয় থেকে কিন্তু বেরিয়ে আসতে পারিনি। আপনি দেখেন ব্রিটিশটা কিন্তু স্পষ্টতই বলেছে আমরা এমনভাবেই 47 এই দেশটাকে ভাগ করেছি যে এটা একটা কন্টিনিউ একটা কনফ্লিক্ট লেগেই থাকবে। আমরা সেই বলয়ের মধ্যে, সেই চক্রের মধ্যেই কিন্তু আছি। পাশাপাশি আরেকটা জিনিস কথা বলতে চাই যে আমি তাকে নেতা বলতেই নারাজ যে নির্বাচিত হওয়ার পর খুঁজতে যায় যে কে আমাকে ভোট দিয়েছে, কে আমাকে ভোট দেয়নি। আমি তো তাকে নেতাই বলতে নারাজ। প্রকৃত নেতা যখন নির্বাচিত হয়ে যাবে সে কিন্তু সবার প্রতিনিধি। ওই সমাজে, ওই জায়গায় যে ধর্মের, যে গোত্রের, যে বর্ণের লোকই থেকে থাকুক, তাকে যদি ভোট নাও দিয়ে থাকে, সে বুঝে থাকে তার মানে তাদের মন জয় করতে সে ব্যর্থ হয়েছে। সে বরং এটা না করে সে একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে টার্গেট করে যে প্রচারণা, বিদ্বেষ চালাচ্ছে, সে স্পষ্টত সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। এবং এই বিভেদ শুধু ওই জায়গায় করছে না, এটা প্রতিবেশী রাষ্ট্রকে ছড়িয়ে দিতে চাচ্ছে। বাট প্রতিবেশী রাষ্ট্র এতটাই সহনশীল, যার কারণে দেখেন প্রতিবেশী রাষ্ট্র কিন্তু এখনো পর্যবেক্ষণে আছে। কিন্তু তার মানে এই না প্রতিবেশী রাষ্ট্র এটা নিয়ে বসে থাকবে। আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্র যদি বসে থাকে, আপনি দেখেন যে বর্ডারে যে ঘটনাগুলো হচ্ছে, এখানে কিন্তু শুধু বিজেপি যাচ্ছে না। আপনি দেখেন বর্ডারের সে এলাকার সাধারণ জনগণ কিন্তু সেটা প্রতিরোধ করে তুলছে। বাংলাদেশের মানুষ নীরবভাবে পর্যবেক্ষণ করছে। এই না যে প্রতিবেশী রাষ্ট্র যেভাবে অ্যাক্ট করছে আমরা সেভাবে অ্যাক্ট করতে চাই না। আমরা সেই মেসেজটা দিচ্ছি, উই আর ইন সিভিলাইজড ওয়ার্ল্ড, উই আর গোয়িং টু অ্যাক্ট অ্যাজ এ সিভিলাইজড, এবং এটা প্রতিবেশী রাষ্ট্রের করা উচিত। রাজনৈতিক মহলে একটা কথা তো আমরা দেখেছি স্টাবলিশ, সেটা হচ্ছে যে আমাদের গণঅভ্যুত্থানকে ভারত ভালোভাবে মেনে নিতে পারেনি, এবং অন্তর্বর্তী শাসনামলে ভারত নানাভাবে আমরা দেখেছি যে অসহযোগিতা করারই এক ধরনের চেষ্টা করেছে। প্রোপাগান্ডা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতা দেখেছি আমরা, এবং সম্পর্কের তিক্ততা, টানাপোড়েনও দেখেছি। কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর এই যে পুশিন, সেটা কি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে বিঘ্ন ঘটানোর এক ধরনের অপচেষ্টা? আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসির স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বলা হয়ে থাকে আমাদের 24-এর গণঅভ্যুত্থান ভারত ভালোভাবে মেনে নিতে পারেনি, এবং অন্তর্বর্তী শাসনামলে ভারতের সেই নজির আমরা দেখেছি, অনেক অসহযোগিতা আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যমে, আমরা প্রোপাগান্ডাও দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু এখন তো নির্বাচিত সরকার আসার পর এই যে ধারাবাহিক পুশিনের চেষ্টা, সেটা কি আমাদের গণতান্ত্রিক যাত্রাকে বিঘ্ন ঘটানোর এক ধরনের চেষ্টা? আমি প্রথমত যে কথাটা বলতে চাই, কোনো রাষ্ট্রেরই এমন বৈদেশিক নীতি থাকা উচিত না, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই। কোনো দলের প্রতি এমন বায়াসনেস থাকা উচিত না। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সহনশীল, প্রতিবেশী রাষ্ট্রের জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অনেক বড় ব্যাপার। আপনি দেখেন পতিত সরকারের, স্বৈরাচার পতিত সরকার যে প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন শেখ হাসিনা কিন্তু দায়িত্বহীনভাবে এই কথাটা বলেছেন,
আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন সেটা মনে রাখবে। কাজে প্রতিবেশী রাষ্ট্র যদি মনে করে যাকে দিয়ে পারপাস সার্ভ হবে সেই ক্ষমতায় থাকুক তার মানে এবং পুতুল থাকবে, সরকার চায়। পুতুল সরকার চায় এবং নিজের স্বার্থটাকে প্রায়োরিটি দিতে চায়, সেক্ষেত্রে কিন্তু জনগণের পালস বোঝার আর সুযোগ থাকে না। প্রতিবেশী রাষ্ট্রের সবসময় এরকম একটা অ্যাটিটিউড থাকা উচিত, ওই দেশের জনগণ ম্যাক্সিমাম জনগণ কি চাচ্ছে এবং ওই জনগণের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এইটা কিন্তু সবচাইতে বড় ব্যাপার। এবং এইটা আমরা আদি যুগে আনসিভিলাইজড ওয়ার্ল্ডে একটা প্যাটার্ন ছিল, জোর যার মল্লক তার। এখন কিন্তু সেটা চলছে না, চলবে না। আপনি দেখেন ইন্টারন্যাশনাল পলিটিক্সে যেটা হয়েছিল, ইসরায়েল এবং আমেরিকা ভেবেছিল ইরানকে হয়তো নাস্তানাবুদ করবে, সবাই মিলে একঘরে করবে। আদৌ কি সেটা সম্ভব হয়েছে? এটা কিন্তু একটা মেসেজ সবার কাছে। বৃহৎ রাষ্ট্রগুলো যদি মনে করে এরকম অ্যাটিটিউড দিয়ে কাউকে ডমিনেট করবে, কারোর উপর চাপিয়ে দিবে, সেটা কিন্তু ভুল হবে। এটা কিন্তু প্রত্যেকটা বৃহৎ রাষ্ট্রের কাছে একটা মেসেজ। এই যে ইসরায়েল, ইরান আর পাশাপাশি আমেরিকার যে যুদ্ধটা, এটা কিন্তু একটা ক্রিস্টাল মেসেজ সবার কাছে। আমি যে কথাটা বলতে চাই যে প্রতিবেশী ক্ষুদ্র রাষ্ট্রগুলোর প্রতি যখন বৃহৎ রাষ্ট্রগুলো সহনশীল হয়, ক্ষুদ্র রাষ্ট্রগুলো কিন্তু বৃহৎ রাষ্ট্রগুলোর প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায়। এখন একটা রাষ্ট্র যখন স্বাধীনতা আন্দোলনে যায়, স্বাভাবিকভাবেই প্রতিবেশী রাষ্ট্রের যে কন্ট্রিবিউশন ছিল সেটা কিন্তু বাংলাদেশের আপাত মানুষ সবাই জানে। আবার যখন দেশের প্রয়োজনে একটা পরিবর্তন আসে, যেটা আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে, এবং এই জুলাই গণ অভ্যুত্থানের যে পরিবর্তন, এটা কোনো এককভাবে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এটা হয়নি। এটা একটা সামাজিকভাবে সব শ্রেণীর মানুষ মিলে এই পরিবর্তনটা এনেছে এবং এই পরিবর্তনটা সম্ভব হয়েছে। নয়তো আপনি দেখেন 16-17 বছর জগদ্দল পাথরের মতো চেপে থাকা একটা শাসক গোষ্ঠী যেভাবে শাসন করেছে, সমাজের সর্বক্ষেত্রে যেভাবে স্বার্থান্বেষী মহল দিয়ে নিজেদের পারপাস সার্ভ করেছে, সেটাকে পরিবর্তন করা কিন্তু চারটেখানি কথা নয়। আমরা কিন্তু আমার মনে হয় 2 বছরেই সেই জুলাই গণ অভ্যুত্থানের কথা ভুলতে যাচ্ছি। আমরা যদি ভুলে যাই, আপনি দেখেন আমার কাছে মনে হয় কি, মানুষ অনেকে বলে যে হ্যাঁ জুলাই নিয়ে অনেক ব্যবসা হয়েছে। ব্যবসা তো দীর্ঘ সময় হয়েছে 71 নিয়ে। সেজন্য কি 71-এর মুক্তিযোদ্ধাদেরকে আমরা খাটো করে দেখব, ছোট করে দেখব? কখনোই না। 71-এর মুক্তিযোদ্ধারা সবসময় জাতীয় বীর। একইভাবে জুলাই যুদ্ধ করে যারা পরিবর্তন এনেছে, কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে, তারাও আমাদের কাছে জাতীয় বীর। গুটি কয়েক সুবিধাবাদী, গুটি কয়েক যারা জুলাইকে বিক্রি করতে চেয়েছে, তাদের জন্য পুরো জুলাইকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না। আমরা মনে ভুলে গেলে হবে না, আমরা যত দ্রুত ভুলে যাব আবার কিন্তু আমাদের জন্য খারাপ পরিণতি অপেক্ষা করবে। কাজেই প্রত্যেকটা বিপ্লবে যারা আত্মত্যাগ দিয়েছে তাদের প্রতি যেমন শ্রদ্ধাশীল হতে হবে, আমরা কিন্তু বিপ্লব চাইলেই রক্ত কেউ প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরে কেউ বিলিয়ে দেবে না। আমরা এই পরিবর্তনকে ধরে রাখার দায়িত্ব কিন্তু এখন আমাদের সবার। এই পরিবর্তন যারা এনে দিয়েছে তারা কিন্তু তাদের কাজটা করে দিয়েছে, বাকিটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের যেটা দেখেন, আমার কাছে এখনো মাঝে মাঝে প্রশ্ন জাগে, আসলে আমরা এদেশের কতজন মানুষ দেশপ্রেম নিয়ে এগিয়ে যাচ্ছি? আমাদের মধ্যে সামান্য স্বার্থের জন্য আমরা কিন্তু দেশকে বিক্রি করতে, দেশের স্বার্থ বিঘ্নিত করতে দ্বিধাবোধ করি না। আমরা সামান্য ক্ষমতার জন্য আমরা এই পন্থী ওই পন্থী হতে চাই। আমার কাছে মনে হয় আমাদের পন্থা একটাই, বাংলাদেশ পন্থা রাজনীতি হওয়া উচিত। এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে দেখেন অনেকেই ক্ষমতায় এসেছে। আমি যেটা দায়িত্বহীনভাবে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যেই সময়টাতে শাসনকালের দায়িত্বে ছিলেন, ওনারা কিন্তু বাংলাদেশ পন্থা রাজনীতি করেছেন এবং আমরা ভবিষ্যতে সেই পন্থা রাজনীতি দেখতে চাই, বাংলাদেশ পন্থা রাজনীতি। সরকার যখন পদ্মা ব্যারেজের কথা বলছে, সরকার যখন চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলছে, তখন এই পুশিনকে কোনোভাবে কি কাকতালীয়ভাবে দেখার সুযোগ আছে, নাকি সরকারের উপর এক ধরনের চাপ গায়ে পড়ে ঝগড়া করে এইগুলো বাধাগ্রস্ত করা? ডেফিনেটলি। কারণ তারা মনে করে যে তাদেরকে বাদ দিয়ে কিছু হবে না বাংলাদেশে। আমি মনে করি, দেখেন আমাদের এখন যে অবস্থানে আমরা আছি, বাংলাদেশের 18 কোটি মানুষ যাই বলেন বা 20 কোটি, হোয়াট এভার ইট ইজ,
এই মানুষগুলো কিন্তু 2 বছর আগে তাদের একটা বিশাল একটা অর্জন হয়েছে এবং এই অর্জনের জন্য 1400 নিহত হয়েছে, 30,000 পঙ্গুত্ব বরণ করেছে এবং লক্ষ লক্ষ মানুষ ট্রমাটাইজ হয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের দেশের ইয়াং জেনারেশন, জেএনজি বলি, এখন আলফা না বিটা এসে গেছে, এদের যে উত্থান, এদের যে দেশপ্রেম, এটিকে যদি আমাদের সরকার, আমাদের রাষ্ট্র যদি কোনোভাবে অবমূল্যায়ন করে বা এদেরকে যদি ঠিক মতে যদি গাইড না করে, তাহলে কিন্তু আমাদের দুঃখ দুর্দশা থাকবে। আমার কষ্ট হয় ওখানে যে আমরা 54 বছর পরও কি আমরা সক্ষমতা অর্জন করব না যে আমরা আমাদের দেশ শাসন করব, আমরা আমাদের মর্যাদার জন্য লড়াই করব, আমরা আমাদের মর্যাদা বিঘ্ন হলে আমরা চোখে চোখ রেখে কথা বলবো। আপনি কথা বলছিলেন যে যদি মিয়ানমারের মতো হয়ে যায়, এত লক্ষ লক্ষ রোহিঙ্গা যদি, যাদেরকে পুশিং করে আমরাও তখন ওয়েলকাম জানিয়েছি, তখন কথা আছে বাজারে যে শেখ হাসিনা নোবেল পাওয়ার জন্য এদেরকে এত বড় একটা বোঝা আমাদের নিয়েছে, এরকম যদি এই পুশিনের কারণে যদি বিশ্লেষকরা সেই আশঙ্কাই কিন্তু করছে যে এখন পুশিন সহনীয় পর্যায়ে রয়েছে, কিন্তু আবার যদি এই সামনের দিনে বড় 90 লাখের কথা আপনি বলছেন, 90 লাখের কথা আপনি বলছেন, যদি 90 লাখ এসে যায় তাহলে কি হবে? আপনি যে বলছেন আমাদের এই ব্যারেজগুলা, এই বড় বড় প্রকল্পগুলা, আমরা মর্যাদার জায়গা যাওয়ার যে আমাদের ভিশন মিশন, সেগুলোর কি হবে? এটি লিঙ্ক করা উচিত। লিঙ্ক করে এখন থেকেই কিন্তু কাজ করতে হবে, কাজ থেমে থাকলে হবে না। দেখেন, আমাদের একটা বাণিজ্য চুক্তি নিয়ে আমরা যেভাবে কথা বলছি এবং বাণিজ্য চুক্তি যেভাবে দেখছি, সেই দেখার বিষয়ে রাজনৈতিক দলগুলো যেভাবে অ্যাক্ট করার কথা ছিল করছে না। এবং মানুষ মনে করে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা সংসদে আছে সবাই কিন্তু ওয়াকিবহাল ছিল যে আমাদের একটা স্বাধীন দেশে আমেরিকার সাথে যে চুক্তি, এটিকে অনেকে এখন বলছেন চুক্তি না আদেশনামা। চুক্তিতে যদি আমার বার্গেইন ক্যাপাসিটি না থাকে একটা রাষ্ট্রের, আনফেয়ার টার্মসগুলো যদি ওই চুক্তির থেকে বাতিল করার সক্ষমতা না থাকে, তাহলে আমি সার্বভৌম হয়ে কি লাভ? তাহলে আমি স্বাধীন হয়ে কি লাভ? আমি ভূখণ্ডের মালিক হয়ে কি লাভ? অর্থাৎ আমাকে ভাবতে হবে আমার দেশ, আমার দেশের মানুষের কল্যাণ। আমি যেখানে সুবিধা পাবো সেখানে যাব। আমি কার পারমিশনে, ইন্ডিয়া বলেন আমেরিকা বলেন, যদি কারো পারমিশনে যেতে হয়, এর চেয়ে বড় দুঃখ, বড় লজ্জার আর কি হতে পারে? এবং আমি তো মনে করি যারা যারা এটার সাথে জড়িত, এই চুক্তিগুলো যারা করেছেন, ইভেন ডক্টর ইউনূস ইনক্লুডিং এই খলিল সহ, এরা কিন্তু কোনো একদিন কিন্তু কট হবে। কারণ যেভাবে যাচ্ছে বাংলাদেশের মানুষ, তাদের 8-10 জনের বেনিফিটের কারণে আমি আমার দেশকে বিকিয়ে দিব এবং আমি আমার দেশকে দুর্বল করব, ওই বাণিজ্য চুক্তিও কিন্তু আমাদের দুর্বলতার একটি বড় কারণ। পার্শ্ববর্তী দেশ দেখলো যে একটা চুক্তি করতে পারে না যে দেশ, সেই দেশ আমার পুশিন কিভাবে ঠেকাবে। কিন্তু আমি স্যালিউট করি যে সাধারণ জনগণ এবং যারা বর্ডার গার্ডে আছেন তারা কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতেছেন। আমি মনে করি এই ভালোভাবে হ্যান্ডেল করা এই সময়টুকুতে পুরো বাংলাদেশের মানুষ তাদের পক্ষে থাকতে হবে। আমি মনে করি সরকারি দল যদি না পারে, বিরোধী দল লং মার্চ করতে হবে মাওলানা ভাসানীর মতো, প্রত্যেকটা সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো ওরা মাসব্যাপী কর্মসূচি চালাবে, যেরকম ভাবে চালাচ্ছে শহীদ মিনারে, যেভাবে জুলাই বিপ্লবের সময় সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে মানুষ একত্রিত হয়েছে, সীমান্তে ওখানে যাবে এবং সীমান্তের ওই মানুষগুলোকে বুস্ট আপ করার জন্য যা যা করা দরকার সরকার দিবে। সরকার না দিলে যদি জনগণের পক্ষে বিরোধী দল একটা ফান্ড ক্রিয়েট করে, আমরা মনে করি আমরাও এর সাথে কন্ট্রিবিউট করব এবং আমরা মনে করি আমরা যে মর্যাদার জায়গায় যেতে চাই, মর্যাদাহীন অবস্থায় আমাদেরকে যেভাবে রেখেছে 17-18 বছর, যাচ্ছে তাই ব্যবহার করেছে। আমাদের এখানে আমাদের মুদ্রানীতি কী হবে তারা নিয়ন্ত্রণ করেছে, আমার জেনারেল কী হবে তা নিয়ন্ত্রণ করেছে, আমার এখানে গভর্নর কী হবে তারা নিয়ন্ত্রণ করেছে। এরকমই তো কথা শোনা যাচ্ছে। এখনো কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছে ভারতকে যে সঠিক প্রক্রিয়া অনুসরণের বিষয়ে, কিন্তু তারা মানছে না। তাহলে বাংলাদেশের কি করণীয়? এই আলোচনায় ফিরতে চাই। ব্যারিস্টার ওমর ফারুক, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RIC স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার ওমর ফারুক, যে প্রশ্নটি রেখেছিলাম বিরতির আগে, বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক আইন ও পরিচয় যাচাই স্বীকৃত আইনি কাঠামো লঙ্ঘন করে এমন জোরপূর্বক পুশির কোনোভাবেই গ্রহণ করা হবে না। কিন্তু আমরা দেখছি ভারত কিন্তু ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা কোনোভাবেই বাংলাদেশের এই বিষয়গুলো কিন্তু আমলে নিচ্ছে না। এখন বাংলাদেশের কি করণীয়? অ্যাটলিস্ট যে আইনটা আছে সেই আইনটা তো জনগণের মাঝে জানাতে হবে। এই কাজটুকু করার জন্য তো অনেক কঠিন কিছু করতে হবে না।
প্রত্যেকটা মিডিয়া হাউসকে যদি বলে দেওয়া হয় যে আন্তর্জাতিক আইনটা কিভাবে ইন্ডিয়া লঙ্ঘন করতেছে, এবং এই আগের জিনিসটাকে অংশে কিন্তু জানানো। আপনি কূটনৈতিক তৎপরতার কথা দেখেন- বলছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কিন্তু ইতিমধ্যে জানিয়েছে ভারতকে 12 থেকে 13টা চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে। দেখেন আপনার কতগুলো কাজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকায় যদি এটা নিয়ে জনমত ঘটিত হয়, আন্তর্জাতিক পত্রপত্রিকায় কিছু টাকা পয়সা দিয়ে এটা নিয়ে জনমত গঠন করবে না। ভারতের সাথে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ফেক ইনফরমেশন আমরা পারবো না। আমরা গত 18-20 মাসে কিন্তু তারপরেও আমাদের তরুণ ছেলেরা সারা বিশ্বে ডায়াসপোরা যে সংগঠন, ওরা যেভাবে কাজ করেছে এই ইন্ডিয়ার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের বিরুদ্ধে ওয়ান্ডারফুল রেজাল্ট আমরা পেয়েছি। আমাদের পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিতে আমাদের দেশের ছেলেরা প্রফেসর, অধ্যাপক, তাদেরকে দিয়ে কলাম লেখাতে পারে এবং কলামিস্ট আছেও। নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, আপনি লন্ডনের গার্ডিয়ান বলেন, এই পত্রিকাগুলোর মধ্যে কি আর্টিকেল দেওয়া যায় না? এই আর্টিকেলগুলোর জন্য লবিস্ট নিয়োগ করা যায় না? লবিস্ট নিয়োগ করতে পারেন ক্ষমতায় যাওয়ার জন্য, লবিস্ট নিয়োগ করতে পারেন ক্ষমতার থেকে নামিয়ে দেওয়ার জন্য। আমি যদি এই কাজের জন্য, এই রাষ্ট্রের এই আগ্রাসনের বিরুদ্ধে আমি লবিস্ট নিয়োগ করে প্রত্যেকটা পররাষ্ট্র অফিস যেগুলো আছে বাংলাদেশের, ওদের ওখানে বলে দেওয়া উচিত যে তুমি আমার মেধাবীকে হান করো, 10 জন মিলে একটা কলাম লেখো। তার মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান দেখছেন না? আমি তো মনে করি ওদেরকে প্রেসার দিতে হলে আমার ওদিকে যেতে হবে। আর একটা কথা হলো, আমি মাওলানা ভাসানীর আমার দেখিয়ে দেওয়া পথ আছে লং মার্চ। আমি ওখানে সীমান্তে আমার শক্তি দেখাবো, আমি কূটনীতিক তৎপরতা চালাবো, আমি বিদেশির গণমাধ্যমগুলোতে আমার এই অন্যায় জুলুম যে করে যাচ্ছে সেটি আমি প্রচার প্রকাশ করব। আমি আমার দূতাবাসগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দেব যে তোমরা তোমাদের যে টুলসগুলো আছে, যে মেশিনগুলো আছে, যে মেধাবী সন্তানরা আছে আমাদের, তাদেরকে কাজ করাও, তাদের দিয়ে আর্টিকেল লেখাও, তাদের দিয়ে প্রবন্ধ লেখাও, তাদের দিয়ে মানববন্ধন করো, ইন্ডিয়ান হাই কমিশনের সামনে প্রসেশন করো। তো অনেকগুলো তো কাজ আছে। এখন এই কাজগুলো করার যদি সক্ষমতা না থাকে তাহলে আর আমরা কোথায় যাব, কার কাছে যাব? তাহলে আমাদের সরকারের বা দরকার কি? আমাদের এই লক্ষ কোটি টাকা আমরা ট্যাক্স দিয়ে আমার সরকার পালনের বা দরকার কি? আমি মনে করি সোজাসুজি কথা, বাংলাদেশ স্বাধীন হয়েছে মর্যাদার সাথে থাকার জন্য, শুধু ভূখণ্ডের জন্য স্বাধীন হয়নি। আর বাংলাদেশের যেই লোকগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা মর্যাদার সাথে আছে, মেধা নিয়ে আছে, তাদেরকে একত্রিত করার এখনই সময়। ক্রাইসিস ক্রিয়েট দ্য অপরচুনিটি, আমি শেষ করি, ক্রাইসিস ক্রিয়েট দ্য অপরচুনিটি। এই ক্রাইসিসের মাধ্যমে সারা বাংলাদেশের মেধাবীদেরকে আমরা যদি একসাথ করতে পারি, জামায়াত করতে পারি, আমাদের জন্য অনেক ভালো হবে এবং এটা এনকারেজিং হবে। ভবিষ্যৎ প্রজন্ম তাদের থেকে শিখবে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। তথ্য উপদেষ্টা জানালেন, ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা দিল্লি, কিন্তু ভারতের আন্তরিকতা দেখছেন কি সম্পর্ক উন্নয়নে? আসলে আমার কাছে যেটা মনে হয়, প্রতিবেশী কোন রাষ্ট্রের আন্তরিকতা আছে আন্তরিকতা নেই, তার চেয়ে বেশি বড় প্রয়োজন আমাদের মধ্যে জাতীয় ঐক্য। আপনি দেখেন স্বাধীনতার 55 বছর পরেও এখন কিন্তু আর বলার অবকাশ নেই আমরা একটা নতুন দেশ, ছোট্ট দেশ, আমাদের জাস্ট আমরা হয়তো অল্প বয়স হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে। 55 বছর পরিণত বয়সে আমাদের কিন্তু এখন সময় এসেছে জাতীয় ঐক্যের এবং জাতি এবং বাংলাদেশের প্রশ্নে এক প্ল্যাটফর্মে আসার। আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্র থেকে আমি সবসময় একটা কথা বলি, আমাদের কিন্তু একটা শেখার আছে। আপনি দেখেন ভারত সবসময় নিজেদের স্বার্থে সব রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ এবং এরা কিন্তু একই সময়ে আপনি দেখেন যে কোনো ওদের ন্যাশনাল ক্রাইসিসে ওরা কিন্তু এক টেবিলে এক জায়গায় বসে দলমত নির্বিশেষে বসে। কিন্তু আমরা কি স্বাধীনতার এই 55 বছরও সেটা করতে পেরেছি? আমার কাছে মনে হয় মেসেজ ইজ ভেরি ক্রিস্টাল। আর রুশপন্থী নয়, আমেরিকাপন্থী নয়, পাকিস্তানপন্থী নয়, ভারতপন্থী নয়, আমরা একটা পন্থী নিয়ে এগিয়ে যেতে চাই, সেটা বাংলাদেশপন্থী। এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যাপারে কারোর সাথে আপোষ করা যাবে না। বাংলাদেশকে এগিয়ে নিয়েই সবাইকে এক প্ল্যাটফর্মে, বাংলাদেশের প্রশ্নে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আত্মসমালোচনা থাকবেই। সীমান্তে যখন চরম উত্তেজনা দেখছি, সেই বাস্তবতা আমরা দেখছি বিজিবি ও বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে 57তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে। এই বৈঠক থেকে কি প্রত্যাশা রাখতে পারেন? আসলে আমি যেটা বলেছি যে আমরা যদি আমাদের স্ট্রেংথ, আপনি সবসময় একটা কথা শুনে থাকবেন, ছোটবেলা থেকেই শুনে এসেছি, ইউনিটি ইজ স্ট্রেংথ। আমরা যদি আমাদের ইনসাইড পলিটিক্যাল পার্টিস, গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন পার্টি এই গ্যাপগুলো, দুর্বলতাগুলো দেখায়, তখন কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলো সেটা সুযোগ নিতে চাবে। আমি যেটা মনে করি, ইউনিটি যে স্ট্রেংথ,
এটা আমাদের বুঝিয়ে দিতে হবে যে দল মত, ভিন্ন পথ, আমরা আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে উই অল আর ইউনাইটেড। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন আইডিওলজি থাকবে, কিন্তু রাষ্ট্রের প্রশ্নে আমরা এক এবং আপোষহীন। এই মেসেজটা যখন প্রতিবেশী রাষ্ট্র না, প্রত্যেকটা রাষ্ট্রে এবং পৃথিবীতে যখন এই মেসেজটা ছড়িয়ে পড়বে, আলটিমেটলি কিন্তু বাংলাদেশকে কেউ অন্য চোখে আর চোখে তাকানোর চেষ্টা করলেই গণঅভ্যুত্থানের পরে কিন্তু আমরা সেই ঐক্য রাজনৈতিক দলগুলোর মাঝে দেখেছিলাম, কিন্তু সময়ের ব্যবধানে সেই ঐক্যে ফাটল কেন ধরলো? এটাই হচ্ছে যেখানে ক্ষমতা, যেখানে স্বার্থ, সেখানে কিন্তু ফাটল আসে। এই জন্য আমাদের এই বলয় থেকে বেরিয়ে আসার কথা। আমি কিন্তু বারবার বলছি ঐক্যের কথা। আমরা যখন ক্ষমতার দিকে চলে যাই, আমরা যখন নিজেদের স্বার্থের দিকে চলে যাই, তখনই কিন্তু এই কনফ্লিক্টটা আসে। আমাদের এই স্বার্থ এবং নিজেদের ক্ষমতা, প্রভাব বিস্তার, সে বলয় থেকে বেরিয়ে আসতে হবে। ক্ষমতা কিন্তু কারোর জন্য দীর্ঘস্থায়ী না। আমরা অতীত থেকে যদি শিক্ষা নিয়ে থাকি, আমাদের কিন্তু মনে রাখতে হবে আজকে যারা ক্ষমতাসীন তারা কিন্তু একদিন না একদিন ক্ষমতাহীন হবে। ক্ষমতা কারোর দীর্ঘস্থায়ী না। আপনি দেখেন পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলো যে দেখেন, এক সময়ে জার্মানি পৃথিবী শাসন করেছে, আপনি হিটলারের পরিণতি দেখেছেন। পরবর্তী সময়ে এই সময় এসে যেখানে পৃথিবী ছিল এক মেরু কেন্দ্রিক, এখন কিন্তু পৃথিবী দ্বিমেরু, ত্রিমেরু কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমেরিকা ইজ লুজিং পাওয়ার ফ্রম দ্য ওয়ার্ল্ড পলিটিক্স। এইটা থেকেও কিন্তু আমাদের শেখার আছে, ক্ষমতা কারো দীর্ঘস্থায়ী না। কেউ আজকে যে ক্ষমতায় আছে তাকে মেনে নিতে হবে আমি একদিন ক্ষমতাহীন হব, তাকে সেভাবেই কাজ করা উচিত। আমি যখন ক্ষমতাহীন হব, মানুষ আমাকে কিভাবে দেখবে, জনগণ আমাকে কিভাবে দেখবে, ঐক্যই একমাত্র সমাধান। এক্স্যাক্টলি, জাতীয় ঐক্য, সেক্ষেত্রে কোনো অল্টারনেটিভ নাই। জাতীয় ঐক্য ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার ওমর ফারুক। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে, দর্শক, এখানেই শেষ করছে গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।